শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 12 জুন শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো 80,000 শিক্ষকের নিয়োগ, ইঙ্গিত শিক্ষামন্ত্রী রনজ পেগুর। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘর ওয়াপসির খবর ভিত্তিহীন, জল্পনা উড়ালো কংগ্রেস। তুগলকি কাণ্ড, মেয়ের বদলে বড়খলা হাসপাতালে কাজ করছেন বাবা। স্কুলের চতুর্থ শ্রেণীর কর্মীদের পদোন্নতির নতুন নীতি চালু শীঘ্রই, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তের। 10 বছরেও শেষ হল না 140 কোটির জল প্রকল্প, পরিদর্শনে বিধায়ক জুবাইর এনাম। চা বাগানের ছাত্রছাত্রীদের বিনামূল্যে পরিবহন মার্চ পর্যন্ত, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। 72 ঘন্টার মধ্যে অবৈধ হোর্ডিং ব্যানার অপসারণের নির্দেশ শিলচর পৌর নিগমের। ক্যান্সারের চিকিৎসা আরও ব্যয়বহুল, কেমোথেরাপির ওষুধের দাম বাড়ালো কেন্দ্র। পৌরসভার উদ্যোগে শ্রীভূমি শহরে উচ্ছেদ অভিযান আরও জোরদার, জীবিকা সংকটে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা, তীব্র ক্ষোভ। পাম্প থেকে আর মিলবে না পাইকারি তেল, জ্বালানি সংকটে কড়া কেন্দ্র। কামাখ্যা দর্শনের অফলাইন টিকিট বুকিং বন্ধ, এবার থেকে শুধুই অনলাইনে। এবং সর্বশেষ খবরটি হলো জল্পনা নয়, এবার প্রকাশ্যে তৃণমূলের 19 জন বিদ্রোহী সাংসদের সই। এবারে শুনুন বিস্তারিত খবর। শিক্ষক নিয়োগ নিয়ে বড় বার্তা দিলেন শিক্ষামন্ত্রী রনজ পেগু। রাজ্যে প্রায় 80,000 শিক্ষক পদে নিয়োগের পরিকল্পনা রয়েছে বলে জানালেন তিনি। নতুন সরকার মোট 2 লক্ষ পদে নিয়োগের যে লক্ষ্য নিয়েছে, তার মধ্যে প্রায় 40% শিক্ষা দফতরের অধীনে থাকবে বলে দাবি শিক্ষামন্ত্রীর। ফলে আগামী দিনে শিক্ষা দফতরেই বড় আকারে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে বলে ইঙ্গিত মিলল। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী রনজ পেগু বলেন, রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক ঘাটতি পূরণে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। কোথায় কত শিক্ষক প্রয়োজন, কোন স্তরে শূন্যপদ বেশি, কিভাবে দ্রুত নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নেওয়া যায়, এইসব দিক খতিয়ে দেখা হচ্ছে। তার বক্তব্য, শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে হলে প্রথমেই স্কুলগুলিতে পর্যাপ্ত শিক্ষক নিশ্চিত করতে হবে। শিক্ষামন্ত্রী জানান, নতুন সরকারের সময়ে বিভিন্ন দফতরে মোট 2 লক্ষ পদে নিয়োগের কথা রয়েছে। তার মধ্যে শিক্ষা দফতরের অংশই সবচেয়ে বড় হতে পারে, কারণ স্কুল শিক্ষার সঙ্গে সরাসরি যুক্ত পদগুলিতে নিয়োগ সম্পূর্ণ হলে গ্রামাঞ্চল থেকে মহানগর সব জায়গায় পাঠদান ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে। শুধু নিয়োগ নয়, স্কুলে দৈনন্দিন পাঠদান ব্যবস্থাকেও আরও সুশৃঙ্খল করতে চাইছে শিক্ষা দফতর। রনজ পেগু বলেন, স্কুলে প্রতিদিনের পাঠ্যসূচি মেনে পড়াশোনা হওয়া দরকার। কোন দিন কোন বিষয় পড়ানো হবে, সেই অনুযায়ী পড়ুয়ারা বই ও খাতা নিয়ে স্কুলে আসবে। অপ্রয়োজনীয়ভাবে সব বই প্রতিদিন বহন করার দরকার নেই। পড়ুয়াদের বইয়ের বোঝা কমানোর বিষয়েও গুরুত্ব দেন শিক্ষামন্ত্রী। তার মতে, দৈনিক পাঠ্যসূচি ঠিকভাবে অনুসরণ করা হলে ছাত্রছাত্রীদের উপর শারীরিক চাপ কমবে, পাশাপাশি ক্লাসরুমে পড়াশোনাও আরও নিয়মিত ও কার্যকর হবে। এতে শিক্ষক, পড়ুয়া এবং অভিভাবক সবারই সুবিধা হবে। রাজ্যের বহু স্কুলে শিক্ষক শূন্যপদ নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। সেই আবহে 80,000 শিক্ষক নিয়োগের ইঙ্গিত শিক্ষা মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এখন নজর থাকবে নিয়োগ প্রক্রিয়া কবে থেকে শুরু হয় এবং প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চতর স্তরে কত পদ পূরণ করা যায়। পরবর্তী খবরটি হলো বড়খলা হাসপাতালে তুগলকি কাণ্ড। হাসপাতালের এক মহিলা 4র্থ শ্রেণীর কর্মচারীর পরিবর্তে হাসপাতালে কর্তব্য সম্পাদন করছেন তার বাবা। জানা গেছে, দীর্ঘদিন থেকে ওই কর্মীর বাবা হাসপাতালে কর্তব্য সম্পাদন করে আসছেন। প্রশ্ন হলো, ওই কর্মীর পরিবর্তে অ্যাটেন্ডেন্স রেজিস্টারে কিভাবে সই করছেন তার বাবা, যে জায়গায় প্রতিদিন রেজিস্টারে নিজেকে সই করতে হয়। এ ব্যাপারে হাসপাতালের ইনচার্জ ডক্টর বীরেশ্বর দেকে জিজ্ঞেস করলে তিনি জানান, ওই কর্মী রাজনগর প্রাইমারি হেলথ সেন্টারে কর্মরত ছিলেন। সেখানে অসুবিধা হওয়ার কারণে তাকে বড়খলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। কিন্তু তার কথাবার্তায় একটা অসংলগ্নতা লক্ষ্য করা গিয়েছে। মস্তিষ্কে বিকৃতির জন্য এমনটা করেন তিনি। তাই তার বাবাকে সহযোগিতার জন্য রেজিস্টার মেনটেন করতে বলা হয়েছে। বিষয়টি তিনি হাসপাতাল পরিচালন কমিটিকেও অবগত করেছেন বলে জানান ইনচার্জ ডক্টর বীরেশ্বর। এদিকে ঘটনা প্রকাশ্যে আসতেই প্রশ্ন তুলছেন স্থানীয় মানুষ। হাসপাতাল কর্তৃপক্ষের দিকে তাদের সরাসরি প্রশ্ন, এটা কি করে সম্ভব। তাদের আরও প্রশ্ন, দিন কয়েক আগে হাসপাতালে একটা অপ্রীতিকর অবস্থা সামনে আসে। কর্তব্যরত একজন চিকিৎসক নেশাগ্রস্ত অবস্থায় সিরিঞ্জ দিয়ে একজন রোগীর হাত থেকে রক্ত নেন। পরবর্তীতে ঘটনা প্রকাশ্যে এলে ওই চিকিৎসকের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়।
স্থানীয় মানুষের প্রশ্ন, এটা সাধারণ হাসপাতাল নাকি মানসিক চিকিৎসালয়? যার যা ইচ্ছে হাসপাতালে করে যাচ্ছেন। স্থানীয় মানুষ ঘটনার তদন্তক্রমে উপযুক্ত পদক্ষেপ করতে জেলা শাসক ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। পরবর্তী খবরটি হলো, সরকারি ও প্রাদেশিকীকৃত স্কুলে কর্মরত চতুর্থ শ্রেণীর কর্মীদের জন্য বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের নেপথ্যে থেকে কাজ করে যাওয়া এই কর্মীদের কর্মজীবনে অগ্রগতির সুযোগ করে দিতে নতুন পদোন্নতি নীতি আনার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সামাজিক মাধ্যমে তিনি জানান, যোগ্যতা, অভিজ্ঞতা ও সেবার ভিত্তিতে চতুর্থ শ্রেণীর কর্মীদের জন্য একটি স্পষ্ট কর্মজীবন অগ্রগতির পথ তৈরি করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, বিদ্যালয় ব্যবস্থাকে সুষ্ঠুভাবে চালিয়ে নিয়ে যেতে শিক্ষক ও প্রশাসনিক কর্মীদের পাশাপাশি চতুর্থ শ্রেণীর কর্মীদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কুলের দৈনন্দিন কাজকর্ম, শৃঙ্খলা, পরিচ্ছন্নতা, দফতরীয় সহায়তা এবং পরিকাঠামো রক্ষণাবেক্ষণে তাদের অবদান অস্বীকার করা যায় না। কিন্তু দীর্ঘদিন ধরে এই কর্মীদের অনেকেই একই পদে থেকে কাজ করে গেলেও পদোন্নতির সুযোগ সীমিত ছিল। সেই বাস্তবতা মাথায় রেখেই সরকার তাদের জন্য নতুন সুযোগ তৈরি করতে চায়। নতুন নীতির আওতায় সরকারি ও প্রাদেশিকীকৃত বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মীদের জন্য নির্দিষ্ট সংখ্যক সহায়ক পদ সংরক্ষণ করা হবে। যোগ্য কর্মীদের সেবা, অভিজ্ঞতা এবং প্রয়োজনীয় যোগ্যতার ভিত্তিতে ওই পদে উন্নীত করার ব্যবস্থা থাকবে। এতে কর্মীদের সামনে শুধু পদোন্নতির সুযোগই খুলবে না, তাদের কাজের স্বীকৃতিও মিলবে বলে মনে করছে প্রশাসন। মুখ্যমন্ত্রী জানান, সরকারের লক্ষ্য প্রতিশ্রুতিবদ্ধ কর্মীদের সম্মান, স্বীকৃতি এবং এগিয়ে যাওয়ার সমান সুযোগ নিশ্চিত করা। বিদ্যালয় ব্যবস্থার সঙ্গে যুক্ত প্রত্যেক কর্মীর মর্যাদা রক্ষা করাই সরকারের অগ্রাধিকার। পরবর্তী খবরটি হলো, 10 বছরেও শেষ হলো না 140 কোটির জল প্রকল্প, পরিদর্শনে বিধায়ক জুবাইর এনাম। 1 দশকেরও বেশি সময় আগে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের স্বপ্ন নিয়ে শুরু হওয়া আলগাপুর হাইলাকান্দি মেগা জল সরবরাহ প্রকল্প আজও সম্পূর্ণতার মুখ দেখেনি। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই প্রকল্পের বর্তমান অবস্থা খতিয়ে দেখতে প্রকল্প এলাকা পরিদর্শন করেন আলগাপুর কাটলিজোড়া কেন্দ্রের বিধায়ক জুবাইর এনাম মজুমদার। তার সঙ্গে ছিলেন জনস্বাস্থ্য কারিগরি বিভাগের আধিকারিক ও ইঞ্জিনিয়াররা। 2015 সালে তৎকালীন আলগাপুরের বিধায়ক মন্দিরা রায়ের আমলে ও প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের উদ্যোগে প্রকল্পটির শিলান্যাস করা হয়। আলগাপুর ও হাইলাকান্দি উন্নয়ন খণ্ডের অন্তর্গত প্রায় 14টি গ্রাম পঞ্চায়েত এলাকার 1 লক্ষাধিক মানুষের ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়াই ছিল প্রকল্পটির মূল উদ্দেশ্য। প্রাথমিকভাবে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল প্রায় 105 কোটি টাকা। তবে বিভিন্ন কারিগরি সংশোধন ও ব্যয় বৃদ্ধির ফলে বর্তমানে প্রকল্পটির আনুমানিক খরচ 140 কোটিরও বেশি বলে জানা গেছে। এত বিপুল অর্থ ব্যয় সত্ত্বেও প্রকল্পটি এখনও সম্পূর্ণ না হওয়ায় এলাকাবাসীর মধ্যে অসন্তোষ বাড়ছে। পরিদর্শনকালে বিধায়ক প্রকল্পের বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতি ও বাকি থাকা অংশ সম্পর্কে বিভাগীয় আধিকারিকদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন। তিনি দ্রুত অবশিষ্ট কাজ সম্পন্ন করে সাধারণ মানুষের কাছে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উপর জোর দেন। বিধায়ক বলেন, বিষয়টি তিনি বিধানসভায় উত্থাপন করবেন। পরবর্তী খবরটি হলো, 72 ঘন্টার মধ্যে অবৈধ হোর্ডিং ব্যানার অপসারণের নির্দেশ পৌর নিগমের। শহরের সৌন্দর্য রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সরকারি সম্পত্তির সুরক্ষার স্বার্থে অবৈধ ও অনুমতিহীন হোর্ডিং, ব্যানার, ফেস্টুন এবং পোস্টারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে উদ্যোগী হয়েছে শিলচর পুর নিগম। এক বিজ্ঞপ্তিতে পুর নিগমের থেকে জানানো হয়েছে যে নিগম এলাকার অন্তর্গত বিভিন্ন রাস্তা, সরকারি সম্পত্তি ও সাধারণ স্থানে স্থাপিত সমস্ত ধরনের অবৈধ ও অনুমতিহীন হোর্ডিং, ব্যানার, ফেস্টুন এবং পোস্টার সংশ্লিষ্ট বিজ্ঞাপন সংস্থা, ব্যবসায়ী প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গকে নিজ নিজ দায়িত্বে বিজ্ঞপ্তি জারির 72 ঘন্টার মধ্যে সম্পূর্ণভাবে অপসারণ করতে হবে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে নির্ধারিত সময়সীমার মধ্যে এসব অবৈধ সামগ্রী অপসারণ করা না হলে আসাম পুর নিগম আইন 2022 এবং পূর্ত, শিলচর ও উদারবন আঞ্চলিক সড়ক বিভাগ নির্দেশিকা অনুযায়ী দায়ী ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে কঠোর আইনি ও দণ্ডনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও পুর প্রশাসন ও পূর্ত বিভাগ যৌথভাবে এসব অবৈধ হোর্ডিং, ব্যানার ও অন্যান্য সামগ্রী উচ্ছেদ করবে। উচ্ছেদ কার্যক্রম পরিচালনায় ব্যয়িত সমস্ত খরচ এবং প্রযোজ্য জরিমানা সংশ্লিষ্ট বিজ্ঞাপন সংস্থা, প্রতিষ্ঠান বা মালিকের কাছ থেকে আদায় করা হবে বলেও বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে। পরবর্তী খবরটি হলো,
কামাখ্যা দর্শনের অফলাইন টিকিট বুকিং বন্ধ, এবার থেকে শুধুই অনলাইনে। কামাখ্যা দেবালয়ে বিশেষ দর্শনের টিকিট বুকিংয়ে বড় পরিবর্তন আনল মন্দির কর্তৃপক্ষ। আগামী 15 জুন থেকে অফলাইন পদ্ধতিতে বিশেষ দর্শনের টিকিট বুকিং সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। এর পরিবর্তে শুধুমাত্র অনলাইন পোর্টালের মাধ্যমে টিকিট বুকিং করা যাবে। মন্দির কর্তৃপক্ষ এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিশেষ দর্শনের টিকিট বুকিংয়ের জন্য উন্নত নতুন অনলাইন পোর্টাল 15 জুন সন্ধ্যা 6টা থেকে সাধারণ ভক্তদের জন্য চালু করা হবে। নতুন চালু হওয়া কামাখ্যাধাম পোর্টালের মাধ্যমে এই সমস্ত বুকিং প্রক্রিয়া সম্পন্ন হবে। কর্তৃপক্ষের মতে, মা কামাখ্যা মন্দিরে প্রতিদিন ভক্তদের ভিড় ক্রমাগত বেড়েই চলেছে। সেই কারণেই 15 জুন থেকে মন্দিরের কাউন্টারে বিশেষ দর্শনের টিকিটের অর্থাৎ সকাল ও বিকেলের স্লট অফলাইন বুকিং ব্যবস্থা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই সকল ভক্তকে বিশেষ দর্শনের টিকিটের জন্য শুধুমাত্র সরকারি অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন ও বুকিং করার অনুরোধ জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। বিস্তারিত তথ্য ও বুকিংয়ের জন্য মন্দিরের সরকারি ওয়েবসাইট www.mkdonline.in অথবা www.mkdonline.in ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। পরবর্তী খবরটি হলো, পাম্প থেকে আর মিলবে না পাইকারি তেল, জ্বালানি সংকটে কড়া কেন্দ্র। সাধারণ মধ্যবিত্ত ও খুচরো গ্রাহকদের স্বস্তি দিতে এবার নজিরবিহীন পদক্ষেপ করল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। শিল্পক্ষেত্র, ব্যবসা কিংবা কোনো বড় সংস্থার বাণিজ্যিক ব্যবহারের জন্য আর সাধারণ পেট্রোল পাম্প থেকে মিলবে না পেট্রোল বা ডিজেল। পাম্পের লাইনে দাঁড়িয়ে সস্তায় জ্বালানি কেনার দিন শেষ কর্পোরেট দুনিয়ার। কেন্দ্রের তরফে জারি করা এক নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, দেশের পেট্রোল পাম্পগুলি এবার থেকে শুধুমাত্র সাধারণ ও খুচরো গ্রাহকদের জন্যই সংরক্ষিত থাকবে। সূত্রের খবর, মূলত ডিজেলের কালোবাজারি এবং অপব্যবহার রুখতেই এই কড়া সিদ্ধান্ত। এতদিন দেখা যাচ্ছিল সাধারণ গ্রাহকদের জন্য নির্ধারিত পাম্প থেকেই সস্তায় দেদার তেল কিনছিল বিভিন্ন কলকারখানা ও বড় বাণিজ্যিক সংস্থাগুলি। নতুন নির্দেশিকা অনুযায়ী এই সমস্ত ব্যবসায়ীদের এখন থেকে সরাসরি রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলির পাইকারি বিপণন কেন্দ্র বা হোলসেল ডিপো থেকে জ্বালানি কিনতে হবে। কেন্দ্রের যুক্তি, বিশ্বজুড়ে চলতে থাকা তীব্র তেল সংকটের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশ ছোঁয়া, ফলে দেশের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি প্রতিদিন কোটি কোটি টাকা লোকসানের মুখে পড়ছে। সাধারণ মানুষকে স্বস্তি দিতে পাম্পগুলিতে ভর্তুকিযুক্ত মূল্যে জ্বালানি বিক্রি করা হয়, কিন্তু বড় সংস্থাগুলি সেই ভর্তুকির ফায়দা তোলায় লোকসানের বহর আরও বাড়ছিল। পরবর্তী খবরটি হলো, ভরাডুবির পর তছনছ তৃণমূল কংগ্রেস, সংসদীয় দলে তীব্র হচ্ছে ভাঙন। রাজ্যসভা থেকে একের পর এক তৃণমূল সাংসদের ইস্তফার মধ্যেই এবার সামনে এলো এনডিএতে যুক্ত হয়ে লোকসভার বিদ্রোহী তৃণমূল সাংসদ ব্লকের 19 জনের সই। গত সোমবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে ইন্ডি জোটের বৈঠকে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকে মেরেকেটে 1 কিলোমিটার দূরে মতিলাল নেহেরু মার্গে নরেন্দ্র মোদী সরকারের পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক করেছিলেন বিদ্রোহী তৃণমূল সাংসদরা। ওই দিনই বিদ্রোহী ব্লকের নেতৃত্বে থাকা কাকলি ঘোষ দস্তিদার জানিয়ে দেন, তাদের রাশ এখন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নয়। তারা এবার থেকে বিজেপি জোটকে সমর্থন করবেন, বসতেও চান লোকসভায় অন্য জায়গায়, অর্থাৎ এনডিএ সাংসদের সঙ্গে। কোন কোন সাংসদের নাম সামনে এসেছে? কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, বাপি হালদার, শর্মিলা সরকার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, জগদীশ বর্মা বাসুনিয়া, অসিত মাল, অরূপ চক্রবর্তী, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, খলিলুর রহমান, আবু তাহের খান, ইউসুফ পাঠান, মিতালি বাগ, মালা রায়, কালীপদ সুরেন, দীপক অধিকারী, জুন মালিয়া ও পার্থ ভৌমিক। সূত্রের দাবি, গত 9 জুন দিল্লির মতিলাল নেহেরু মার্গে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের একাংশ সাংসদ। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।